এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সিক্সথ বোলিং অপশন কে হবেন, এইটা নিয়ে এখন দেখছি বাংলাদেশের ক্রিকেট মহলে জোর গুঞ্জন চলছে, আলোচনা আর কি একেবারে তুঙ্গে বলা চলে। তো ওয়ানডে ক্রিকেটে বা পার্টিকুলারলি হোয়াইট বল ক্রিকেটে যে কোনো টিমের জন্যই সিক্সথ বোলিং অপশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। কারণ পাঁচজন রেগুলার বোলারকে তো আপনার লাগবেই, কিন্তু একজন ষষ্ঠ বোলারের ওই জায়গায় খুবই প্রয়োজন হয়ে পড়ে। কারণ ওই পাঁচজন বোলারের যে কোনো একজনের কিন্তু যে কোনো একদিন খারাপ দিন যেতেই পারে। ওই আর কি খারাপ দিনটা পোষানোর জন্যই ওই সিক্সথ বোলিং অপশানের আর কি রাখাটা সব টিমের জন্যই খুবই জরুরি। ভারতের এই টিমটার যে কাজটা করছেন হার্দিক পান্ডিয়া, এমনি তো ভারতের পাঁচজন রেগুলার বোলার খেলছেই, তার সাথে দুই পেসার তিন স্পিনার হোক কিংবা তিন পেসার দুই স্পিনার হোক না কেন, হার্দিক পান্ডিয়া অ্যাজ আ পেস বোলিং অলরাউন্ডার ওই জায়গায় সিক্স বোলিং অপশনের কাজটা করে দিচ্ছেন। তো বাংলাদেশের ক্ষেত্রে এখন এই জিনিসটা মানে বড় একটা ল্যাকিংস দেখা যাচ্ছে, পার্টিকুলারলি এই ওডিআই সাইডে। কারণ সাকিব আল হাসান যতদিন ছিলেন তিনি তো একজন ট্রু অলরাউন্ডার ছিলেন। তো তিনি লাইন আপে থাকলে ব্যাটার বোলার দুই কাজটাই আর কি তিনি অ্যাট দ্য সেম টাইম করে দিতে পারতেন খুব ভালোভাবে। তো ওই জায়গায় মানে সাকিব যতদিন ছিলেন এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে চিন্তাভাবনা করতে হয়নি, কিন্তু সাকিব এখন যখন নেই ওই কারণেই আর কি বলতে গেলে মূলত সিক্স বোলিং অপশানটা নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের যত আর কি মাথা ব্যথা, যত চিন্তার কারণ। কারণ বাংলাদেশ এখন মানে তাদের ওডিআই সেট আপে এর আগে কিন্তু আটজন ব্যাটারকে নিয়ে খেলতে পারতো, পার্টিকুলারলি সাকিব আল হাসানের জন্যই। কারণ সাকিব ওই মানে স্পেশালিস্ট ব্যাটার বোলার দুই কাজটাই যেহেতু একসাথে করে দিতে পারতেন, ওই একটা লাক্সারির জায়গাটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ছিল। কিন্তু সাকিব এখন নেই যখন, এই কারণে এখন মানে বাধ্য হয়ে তাদের এক প্রকার সাত ব্যাটারকে খেলাতে হচ্ছে, চারজন স্পেশালিস্ট বোলারকে রাখতেই হচ্ছে। কারণ মানে চারজন বোলারকে তো আপনাকে রাখতেই হবে, আর ওই একজন মানে ফিফথ বোলিং অপশনের কাজটা করবেন ওই জায়গায় মেহেদি হাসান মিরাজ। তো মেহেদি হাসান মিরাজকে এখন পুরোদস্তুর ব্যাটারি এক প্রকার বলা চলে, কারণ তিনি মানে নিজের ব্যাটিংটাকে শেষ 2 বছরে যে পর্যায়ে নিয়ে গেছেন তাতে এখন তাকে ট্রু ব্যাটিং অলরাউন্ডারই বলা চলে। তো ওই কারণেই আর কি নিয়ম করে চারজন বোলারকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে খেলাতেই হবে, তার সাথে তিন পেসার দুই এক স্পিনার হোক কিংবা দুই পেসার দুই স্পিনার হোক না কেন, আর সাথে মিরাজ তো রয়েছেই। কিন্তু এই জায়গায় প্রশ্নটা আসছে ষষ্ঠ বোলিং অপশনটা কে হবে। ওই যে আমি বললাম যে যে কোনো একটা বোলারের যে কোনো একদিন খারাপ যেতেই পারে, তখন তার ওই ওভারগুলোকে কাভার করার জন্য আরেকটা বোলিং অপশনটা কে হবেন, মানে এইটা নিয়ে তো আর কি যত আলোচনা বা যত মাথা ব্যথা। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের এই লাইন আপে মানে এমন তিনজন প্লেয়ার রয়েছে যারা এই সিক্স বোলিং অপশনের কাজটা করে দিতে পারেন। হ্যাঁ, ভারত কিংবা অন্যান্য বড় ক্রিকেট খেলুড়ে দেশের মতো ওই একটা আর কি স্ট্রং বোলিং অপশন হয়তো তাদের নেই, কিন্তু এই তিনজন প্লেয়ার কিন্তু যৌথভাবে ওই সিক্স বোলিং অপশনের কাজটা খুব ভালোভাবেই সামলে দিতে পারেন বলে আমি মনে করি। এই তিনজন কারা জানেন? মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার আর বাংলাদেশের ক্যাপ্টেন খোদ নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন একজন বোলিং অলরাউন্ডার হিসাবেই। তিনি কিন্তু মূলত অফ স্পিন বোলিংটাই আর কি করতেন, আর সাথে ডাউন দ্য অর্ডারে নেমে ভালোভাবে ব্যাটিং করতে পারতেন। পরে তিনি নিজের ব্যাটিংটাকে আর কি যত আর কি তার ক্যারিয়ার গড়িয়েছে মানে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছেন বলে পরে আর কি তিনি ব্যাটার হিসেবেই ওই জায়গায় নিজেকে এক্সপ্লোর করেছেন। কিন্তু তার মূল রোলটাই ছিল ক্যারিয়ারের শুরুর দিকে অফ স্পিনার হিসাবে। তো আমরা গত 2023 ওয়ানডে বিশ্বকাপেও দেখেছিলাম রিয়াদ কিন্তু মাঝে মধ্যে আর কি 2-3 ওভার তাকে দিয়ে মানে তার তৎকালীন ক্যাপ্টেন সাকিব আল হাসান বল করাতো, তিনি কিন্তু উইকেটও জেনারেট করতেন কয়েকটা ম্যাচে। তো এই জায়গায় ষষ্ঠ বোলিং অপশনের যদি বাংলাদেশের প্রয়োজন পড়ে, তো ওই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ওই তার অফ স্পিন বোলিং দিয়ে কাজটা কিন্তু খুব ভালোভাবেই সামলে দিতে পারেন। আর ওই জায়গায় আরেকটা কথা বলে রাখি, এই ষষ্ঠ বোলিং অপশনকে কিন্তু 10 ওভার করতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। 4 থেকে 5 ওভার করতে হতে পারে, কিংবা খুব বেশি হলে সেটা 6 থেকে 7 ওভার করার প্রয়োজন পড়বে। তো মাহমুদুল্লাহ রিয়াদ ওই জায়গায় যদি 2 থেকে 3 ওভার কিংবা খুব বেশি হলে যদি 4টা ওভার তাকে দিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত করিয়ে নিতে পারেন, তাহলে আমার মনে হয় সিক্স বোলিং অপশনের যে আর কি চিন্তাটা মাথার মধ্যে তাদের ঘুরপাক খাচ্ছে ওইটা কিছুটা হলো তারা রেহাই পাবে। আর এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের উপর একাও যদি ভরসা করতে না পারে, তাহলে এই জায়গায় কিন্তু তাকে সাপোর্টিভ রোলটা দিতে পারেন সৌম্য সরকার। সৌম্য সরকারকে দিয়ে একসময় কিন্তু মানে বাংলাদেশের ক্যাপ্টেন যখন ছিলেন মাশরাফি বিন মোর্তাজা, তাকে কিন্তু নিয়ম করে প্রত্যেক ম্যাচেই বোলিং করাতেন। আর 2-3 ওভার নয়, তাকে দেখতাম বেশ নিয়ম করে 4 থেকে 5 ওভার কিংবা ইভেন 6-7 ওভারও বোলিং করাতো মাঝে মধ্যে। 2019 ওয়ার্ল্ড কাপের সময় দেখেছিলাম এই ব্যাপারটা খেয়াল করে, কিংবা তার আগে ওই নিরাহাস ট্রফি যখন বাংলাদেশ খেলেছিল, বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল 2018 সালে, ওই জায়গাতেও দেখেছিলাম সৌম্য সরকার নিয়ম করে প্রত্যেক ম্যাচেই আর কি বল করছে। তো সৌম্যকেও যদি আর কি এই জায়গায় মিডিয়াম পেস বোলিংটা যদি মানে 2-3 ওভার কাজে লাগাতে পারে ক্যাপ্টেন শান্ত, তাহলেও কিন্তু ওই মানে ওই সিক্স বোলিং অপশনের যে আর কি কোটা, সেটাও কিন্তু অনেকটা পূরণ হয়ে যেতে পারে। আর আরেকজন বলছিলাম যে তিনজন এই সিক্স বোলিং অপশনের কাজটা আর কি ব্যাকআপ হিসাবে করে দিতে পারেন। আরেকজন হচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন খোদ শান্তই। শান্তর বল করার অভিজ্ঞতা খুব বেশি নেই আমি জানি, কিন্তু তারপরেও যদি খুব দরকার বা প্রয়োজন পড়ে 1 বা 2 ওভার তো তিনি হাত ঘুরিয়ে দিতে পারেন বলেই আমি মনে করি। তো আমার মনে হয় যে সিক্স বোলিং অপশন নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যে খুব বেশি আর কি চিন্তা করছে, কিংবা তাদের ক্রিকেট মহলে যে জোর গুঞ্জন চলছে এই মানে ষষ্ঠ বোলিং অপশনটা কে হবেন, এইটা নিয়ে আমার মনে হয় যে খুব একটা বেশি চিন্তা করার প্রয়োজন নেই। এই যে আমি তিনজনের নাম বললাম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার আর বাংলাদেশ ক্যাপ্টেন খোদ শান্ত,
এই তিনজন মিলে কিন্তু ওই সিক্স বোলিং অপশনের কাজটা অনায়াসেই সামলে দিতে পারেন। আমি আবারও বলছি, সিক্স বোলিং অপশনকে কিন্তু মানে ওই জায়গায় 10টা ওভারই করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। 4 থেকে 5 ওভার, খুব বেশি হলে সেটা 6 থেকে 7 ওভার পর্যন্ত যেতে পারে। তো এই তিনজন মিলে, বা আমি শান্তকে না হয় বাদই দিলাম, তো দুইজন মিলে 6 থেকে 7 ওভার বোলিং করে দিতে পারবেন না? এর আগে তো তারা অজস্রবার বোলিং করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো সেই দিক থেকে আমি বিচার বিবেচনা করেই বলছি, সিক্স বোলিং অপশন নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে চিন্তা করার খুব একটা কারণ বা প্রয়োজন নেই। আর এছাড়া বাংলাদেশের মানে বোলিং লাইন আপটা বা বোলিং কম্বিনেশনটা কেমন হবে ভারতের বিপক্ষে ম্যাচে কিংবা আর কি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে, সেটাও একটা আর কি প্রশ্নচিহ্নের জায়গা। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই জায়গায় 3 পেসারকেই খেলাবে। কারণ মানে যেহেতু তাদের কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই ভারতের মতো, তো ওই জায়গায় আর কি তারা 3 পেসারকেই খেলাবে। তো তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান, এই দুজনের জায়গাটা কিন্তু এক প্রকার কনফার্ম বলাই চলে। এই দুজন মানে অভিজ্ঞ বোলারকে ছাড়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কখনোই নামবে না। আর এছাড়া থার্ড পেস বোলিং অপশনটা এই জায়গায় লড়াই হতে পারে দুজনের মধ্যে, ওই নাহিদ রানা আর তানজিম হাসান সাকিব। কিন্তু তারপর আমার মনে হয় এই জায়গায় ব্যাটেলটা শেষ পর্যন্ত জিতে যেতে পারেন ওই তানজিম সাকিব, কারণ তার অভিজ্ঞতা আর তিনি ওই সাহসী বোলিং করতে পারেন। রিসেন্ট পাস্ট ওই বিপিএলও দেখেছি তার বোলিংটা কিন্তু ওই জায়গায় তার টিমের জন্য খুবই কার্যকরী ছিল। ওই জায়গায় তিনি আর কি এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বাংলাদেশের জন্য। আর নাহিদ রানা তুলনামূলক আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকটাই নতুন, পার্টিকুলারলি ওডিআই সেটআপে তো তিনি বোধহয় সম্ভবত এখনও পর্যন্ত 3টা ম্যাচ খেলেছেন। তো অপরদিকে তানজিম সাকিব অভিজ্ঞতায় তার থেকে কিছুটা এগিয়ে, আর তার ওই জায়গায় বোলিং ভ্যারিয়েশনের জায়গাটাও প্রচুর। আর নাহিদ রানার কিন্তু মানে শুধুমাত্র র পেস ছাড়া তার কিন্তু বোলিংয়ে সেইভাবে এখনও মানে অতটাও আর কি ভ্যারিয়েশন চোখে পড়েনি বলতে গেলে। তিনি এখন সদ্য ইয়র্কার শিখছেন, স্লোয়ার শিখছেন ঠিকই, কিন্তু মানে তানজিম সাকিবের মতো মানে অত ভ্যারিয়েশনও কিন্তু তার বোলিংয়ে নেই। সেই কারণে আমার মনে হয় প্রথম ম্যাচে বা আর কি বলতে গেলে এই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচেই ওই তাসকিন, মুস্তাফিজ আর তানজিম হাসান সাকিব এই তিনজনকেই পেস বোলার হিসেবে খেলাবে। আরেকজন স্পিনার ডেফিনেটলি লাগবে, ওই স্পিনারটা হতে পারেন রিশাদ হোসেন কিংবা ওই নাসুম আহমেদের মধ্যে একজন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মানে রিশাদ হোসেনের পক্ষেই ভোট দেবো। কারণ রিশাদ হচ্ছেন একজন লেগ স্পিনার, তার ওই জায়গায় আর কি এখন মানে তার বোলিংয়ে অনেক নতুন নতুন ভ্যারিয়েশন অ্যাড হয়েছে ওই মুস্তাক আহমেদকে আর কি কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করার পর। তো ওই জায়গায় রিশাদের বোলিংটা কিন্তু আর কি এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য। আর এছাড়া মানে ডাউন দ্য অর্ডারে নেমে রিশাদের ওই বিস্ফোরক ব্যাটিং, সেটা তো বলতে গেলে যে কোনো টিমের জন্য অ্যাসেট হয়ে উঠতেই পারে, আর প্রতিপক্ষের জন্য চোখ রাঙানি। আর অপরদিকে নাসুম আহমেদও আর কি তিনিও আর কি নিচের দিকে নেমে ভালো ব্যাটিং করতে পারেন, তিনিও পার্টনারশিপ বিল্ড আপ করতে পারেন, সবই করতে পারেন। এছাড়া মানে তার লেফট আর্ম স্পিন বোলিংটাও যথেষ্ট কার্যকরী। আর বাংলাদেশের এই মানে লাইন আপে কিন্তু এখনও কোনো লেফট আর্ম স্পিনার নেই। এর আগে সাকিব আল হাসান ওই কাজটা করতেন বলে অভাবটা চোখে পড়েনি, কিন্তু এই লেফট আর্ম স্পিন বোলিংয়ের মানে জায়গাটা কিন্তু এখন দরকার পড়লেও পড়তে পারে। তো আমার মনে হয় এটা টিম ম্যানেজমেন্টেরই শেষ কল হবে যে রিশাদ হোসেন নাকি নাসুম আহমেদ, এই দুজনের মধ্যে থেকে কাকে তারা আলটিমেটলি বেছে নেবে। তাহলে বাংলাদেশের বোলিং মানে লাইন আপটা এইরকমই হবে, তাসকিন আহমেদ, মানে মুস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব, এই তিনজন পেস বোলার হিসেবে খেলবে। আর মেহেদি হাসান মিরাজ তো ওই স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেনি। আর এছাড়া রিশাদ হোসেন কিংবা নাসুম আহমেদের মধ্যে যে কোনো একজন স্পিন বোলার হিসেবে খেলবে। আর ওই মানে সিক্সথ বোলিং অপশানটা ওই জায়গায় কাভার করার জন্য আমি যে তিনজন বোলারের নাম বললাম তার মধ্যে ওই মাহমুদুল্লাহ রিয়াদ আর সৌম্য সরকার, এই দুজন মিলিয়ে সেই কাজটা অনায়াসেই সামলে দিতে পারেন বলে আমি মনে করি। তো এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারাও কি বাংলাদেশের এই সিক্সথ বোলিং অপশান নিয়ে আমার সাথে একমত হবেন? আপনারাও কি আমার মতোই মনে করছেন যে এই জায়গায় এই ষষ্ঠ বোলিং অপশান নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যে অতিরিক্ত চিন্তা ভাবনা করছে, এই জায়গায় অত দুশ্চিন্তারও কোনো কারণ বা প্রয়োজন নেই? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?